হাই এভরিওয়ান, আশা করি আগের দিনের যে ক্লাসটা আমি আলোচনা করেছিলাম সেখানে তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। তো আজকে আমি নতুন একটা ক্লাস স্টার্ট করছি। যদি আগের দিনের ক্লাসে কোনো প্রকার সমস্যা রয়ে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাও ফিডব্যাকে জানাবে, তোমরা কিন্তু এটা ভুলে যাও। তো আগের ক্লাসে আমরা কী শিখেছি? আগের ক্লাসে আমরা শিখেছি বস্তুর সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম, ঠিক আছে, যেখানে আমরা দেখেছিলাম বস্তুর বিভিন্ন রকম বৈশিষ্ট্য এবং তার সাথে সাথে দেখেছিলাম বস্তুর ডেফিনেশন তো আমরা দেখেই নিয়েছিলাম, আর তার সাথে সাথে আমরা দেখেছিলাম বস্তুর বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। আর তারপরে আমরা বলেছিলাম যে বস্তু যে উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে পদার্থ, মানে পদার্থ সম্পর্কেও আমরা একটা বিশেষ ধারণা পেয়েছিলাম। তো একটি বস্তু তৈরি করতে যে সকল জিনিস ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় পদার্থ। তো এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা কিছুটা জায়গা দখল করে রয়েছে এবং এর কিছুটা ভরও রয়েছে। তো এইগুলো মানে এই যে আমরা যে পদার্থগুলো আলোচনা করলাম, এই পদার্থগুলো দিয়েই তো এই বস্তুটা তৈরি। তো আসলে কি, আসলে এই পদার্থের মধ্যেও আমরা দেখতে পাবো কি মাস দেখতে পাবো এবং দেখতে পাবো অকুপাই স্পেস, মানে কিছুটা জায়গা দখল করে রেখেছে, ঠিক আছে। তো এই দুটো বৈশিষ্ট্য আমরা সমস্ত বস্তু বা পদার্থের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পদার্থের শ্রেণীবিভাগ। পদার্থের শ্রেণীবিভাগটা তো কেন পড়বো আমরা, এটা আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত, যেহেতু আমরা বিজ্ঞান করছি প্রশ্ন করবই। তো আমাদের প্রথম কোশ্চেন সেটা হচ্ছে কি, কেন পড়বো আমরা পদার্থের শ্রেণীবিভাগ। তো এটার জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি সিলভার, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে লোহা। তো এগুলো সবগুলোই কিন্তু একটা একটা ধাতু। এই যে এটা আমরা পরে জানবো যে ধাতু কি, সব জিনিসগুলো পরে আমরা জানবো আবার। তো এইগুলো সবগুলোই কিন্তু এটা ধাতু, এটা তুমি জানো। তো আমরা ধাতুর মধ্যে না কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পাবো, ঠিক আছে। যেমন এগুলো চকচক করে, আমরা কালকে ক্লাসে জেনেছি যে ধাতু যে সকল বস্তু, ধাতু দিয়ে যে সকল বস্তু তৈরি সব বস্তুই চকচক করে, ঠিক আছে। তাহলে আমাদেরকে যদি আমরা ক্লাসিফাই মানে একগোছা করে যদি সাজিয়ে সাজিয়ে রাখি, তাহলে দেখো আমরা শুধুমাত্র ধাতুর যে বৈশিষ্ট্য সেটা পড়লেই আমাদের ওভারঅল সমস্ত যে ধাতুগুলো রয়েছে সেগুলোর একটা ওভারঅল জ্ঞান পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমরা যদি না সাজাই সবগুলোকে, মানে আমরা যদি ধাতুর মধ্যে যদি ক্লাসিফাই না করি, তাহলে আমাদের যদি গোল্ডের সম্পর্কে জানতে হয় তাহলে সেটাকে আলাদাভাবে জানতে হবে, আবার সিলভারের সম্পর্কেও আলাদাভাবে জানতে হবে, আবার আমাদের যদি লোহার সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে লোহার সম্পর্কেও আলাদা আলাদাভাবে জানতে হবে। তো এইখানে যে সমস্ত বস্তুগুলো দেখছি না, এই যে সোনা, গোল্ড, আবার লোহা, সোনা বা গোল্ড, সিলভার আর এই যে লোহা, এই তিনটা যে বস্তু দেখতে পাচ্ছি, এই তিনটা বস্তুই আলাদা 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 ধর্ম কিন্তু নেই, এদের মধ্যে অনেক কিছু কমন ধর্ম রয়েছে, এরা ধাতুর মধ্যে বিভাগে পড়ে যায়। তো ধাতুর কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা যদি সব জেনে নিই তাহলে একসাথে আমরা সমস্ত জিনিসকে জানবো, ঠিক আছে। আবার একটা এক্সাম্পলের সাথে আমরা বুঝতে পারবো যে আমরা যদি লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গিয়ে যদি আমরা কোনো একটা বই চাই আমরা কিন্তু সহজে পাবো না। তখন আমাদের লাইব্রেরিয়ান যে আছে, লাইব্রেরির যে টেকনিশিয়ান আছে তাকে যদি আমরা যেই করে হেল্প চাই, মানে লাইব্রেরির যে যিনি আছেন দায়িত্বে তাকে যদি জিজ্ঞেস করা হয়, লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তাকে যদি বলা হয় যে এই বইটা আমার লাগবে, তিনি কিন্তু খুব সহজভাবেই বার করে দেবে লাইব্রেরি থেকে যে বইটা তোমার চাই। তো তিনি কিভাবে পারেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি বলবেন যে আমার কাছে সমস্ত বই সাজানোভাবে আছে, এর জন্য আমি পেরেছি। তো উনি যদি না সাজিয়ে রাখতেন তাহলে কিন্তু এলোমেলোভাবে রাখলে কিন্তু তিনি এতগুলো বইয়ের মাঝে কিন্তু সে তার যে বইটা চাই সেই বইটা খুঁজে পেত না। যেহেতু তিনি সাজিয়ে রেখেছিলেন তাই তিনি ওই যে বইটা চাইছে, কেউ যদি চায় বই তাহলে সেটা খুব সহজেই পেয়ে যান। তো তিনি নানা রকমভাবে তার যেটা সুবিধা হবে সেরকমভাবে সাজাবেন। যেমন ধরো না, আমি তোমাদেরকে এখানে কতগুলো জিনিস দিয়েছি, এখানে যেমন ধরো সার্কেল, গ্রিন কালারের সার্কেল দিয়েছি একটা, এটা হচ্ছে ব্লু কালারের একটা বক্স দিয়েছি, আবার গ্রিন কালারের স্টার দিয়েছি, এরকমভাবে বিভিন্ন কিছু জিনিস দিয়েছি। এগুলোকে যদি বলা হয় তুমি এলোমেলো রয়েছে এগুলো তুমি সাজিয়ে নাও। তো একজন এসে করে কি করেছে, যে সমস্ত স্টারগুলো রয়েছে স্টারগুলো সব একই রোতে রেখে দিয়েছে, এই যে এটা একটা রো করেছে, আবার দেখো বক্সের জন্য একটা আলাদা রো করেছে, আবার সার্কেলের জন্য একটা আলাদা রো করেছে। তো এভাবে একজন সাজিয়েছে। আরেকজন বলছে না আমি এভাবে সাজাবো না, আমি সাজাবো কালার অনুযায়ী। এই যে দেখো এখানে এটা গ্রিন কালার রয়েছে, যে গ্রিন কালারে যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা সাজাবো। এখানে ব্লু কালারের যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলোকে সাজিয়েছে, এখানে দেখো পিঙ্ক কালারের যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো সাজাচ্ছে। তো এইখানে যে সকল আমি জিনিসগুলো দিয়েছিলাম এগুলোর মধ্যে সে কেউ দুটো বৈশিষ্ট্যকে খুঁজে নিয়ে করে দুরকমভাবে সাজিয়েছে।
প্রথমজন শেপ অনুযায়ী সাজিয়েছে, কেউ বলছে সার্কেল, তো সার্কেলই একটা ইয়েতে রাখবো। আবার যদি কেউ ভাবছে যে না আমরা কালারগুলো অনুযায়ী সাজাবো, তো এইভাবে তারা দুরকমভাবে সাজিয়েছে। তো অ্যাকচুয়ালি আমি এদের দুজনের মধ্যে কাউকে ভুল বলতে পারবো না যে কেউ খারাপ সাজিয়েছে বা কেউ ভালো সাজিয়েছে, এরকম বলতে পারবো না। দুজনেই একই সাজিয়েছে এবং দুজনে সঠিক সাজিয়েছে, এটা আমি বলতে পারবো। কিন্তু এইটা বলবো না যে কেউ ভুল সাজিয়েছে বলে। তো দুজনেই সঠিক সাজিয়েছে। আবার যদি আমি দেখলাম কি যে কিছুজন এরকমভাবে সাজিয়েছে যে একই রকম শেপও রেখেছে, আবার একই রকম কালারটাও মেনটেন করেছে। তো এই যে তিনজন যদি এরকমভাবে যদি তিনজন সাজায়, তিনজন সাজানোর মধ্যে সবচেয়ে কিন্তু পারফেক্ট এই করেছে, কোনো মেনশন করা হয়নি। কেউ বলতেও পারবে না যে এ ভুল সাজিয়েছে, কেউ বলতে পারবে না এ ভুল সাজিয়েছে, তিনজনেই ঠিক সাজিয়েছে। কিন্তু সবচেয়ে সুন্দরভাবে সাজিয়েছে এই লাস্টের একজন, যে দেখো যে শেপগুলোকেও মেনটেন করেছে এবং কালারগুলোকেও মেনটেন করেছে। তো এইখানে যে বৈশিষ্ট্যটা বোঝার জন্য আমি এই এক্সাম্পলটা নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা বস্তুর, এক্ষেত্রে আমরা পদার্থের বিভিন্ন রকম ধর্ম পাওয়া যায়। এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা যে শেপগুলো ছিল, সেই শেপগুলোর বিভিন্ন রকম কালারও ছিল, আবার আলাদা আলাদা রকম শেপ ছিল। এখানে দু রকম ধর্ম পেয়েছিলাম। ঠিক সেরকমই প্রত্যেকটা পদার্থের বস্তুর বিভিন্ন রকম ধর্ম পাওয়া যায়, সেই ধর্ম অনুযায়ী ক্যাটাগরাইজ করা যাবে। আবার কিছু ধর্মের মধ্যে মিলও থাকবে, ঠিক আছে। যেমন এই দুটো শেপকে আমরা আলাদা বলতে পারবো, আবার একইও বলতে পারবো, কারণ আমাকে এখানে কিভাবে ক্যাটাগরাইজ করতে বলেছে সেটা উল্লেখ করা নেই। এখানে যদি কালার অনুযায়ী ক্যাটাগরাইজ করতে বলা হয় তাহলে কিন্তু এটা একই গ্রুপের মধ্যে পড়বে। আবার যদি এটা বলা হয় যে না শেপ অনুযায়ী করো, তাহলে কিন্তু এই দুটো জিনিস কি আলাদাভাবে গ্রুপ করতে হবে। এই দুটো আলাদা আলাদা গ্রুপ, বক্সের জন্য একটা আলাদা গ্রুপ করতে হবে, স্টারের জন্য আলাদা গ্রুপ করতে হবে। তো এখানে স্বাভাবিকভাবেই আমরা দু রকমভাবে ভাগ করে দিলাম, একটা শেপ অনুযায়ী এবং কালার অনুযায়ী। ঠিক সেরকমই আমাদের যে পদার্থগুলো রয়েছে না, সেই পদার্থগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করব। মানে প্রত্যেকটা পদার্থ রয়েছে, সেই পদার্থকে আমরা সাধারণত ভৌত ও রাসায়নিক দুই ভাগে ভাগ করব। তো প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কি ভৌত বৈশিষ্ট্য, এবং দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। তো সমস্ত যে পদার্থ রয়েছে সেই সমস্ত পদার্থের মধ্যে ভৌত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এবং রাসায়নিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো ভৌত বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো যেগুলো আমরা খালি চোখে দেখে বুঝতে পারবো, ঠিক আছে। তো ভৌত ধর্ম কোনগুলো, ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত বৈশিষ্ট্য কোনগুলো, এই গুণগুলো এমন যা আমরা খালি চোখে দেখতে পারি বা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি এবং এগুলো মাপা যায়, এগুলো হচ্ছে কি ভৌত ধর্ম। আচ্ছা, ভৌত ধর্ম অনুযায়ী আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি সবগুলোই মোটামুটিভাবে কঠিন, তরল বা গ্যাসীয়। আমরা যে জলটা খাই সেটা হয় তরল, আমরা যে পেন্সিলটা ইউজ করছি সেটা হচ্ছে কঠিন, আর আমরা যে অক্সিজেন ব্যবহার করি না শ্বাস প্রশ্বাসের জন্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, সেগুলো হচ্ছে সব গ্যাসীয়। তো আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ জিনিসই কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয়। এগুলো বাদ দিয়েও আর একটা স্টেট পাওয়া যায়, সেটা হচ্ছে প্লাজমা স্টেট, ঠিক আছে। আর একটা হচ্ছে বোস কনডেনসেশন স্টেট রয়েছে, সেগুলো তোমরা পরের ক্লাসে জানবে, মানে উঁচু ক্লাসে যখন এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে আছে। যত তোমার ক্লাসগুলো বাড়বে না তত এই টপিকগুলো চেঞ্জ হবে না, জাস্ট তোমার যে শেখার লেভেলটা মানে ওই টপিকটা সম্পর্কে একটু বেশি জ্ঞান পাবে, ঠিক আছে। তো সেগুলোর বিশদে তোমরা পরে জানবে। তো আজকের ক্লাসে আমরা মূলত এই কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটা যে স্টেট, এইটার ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো সবার প্রথমে জেনে নিই কঠিন পদার্থ কী। তো আমরা কীভাবে আলোচনা করছি একবার বলে দিচ্ছি যে আমরা যে পদার্থ, আমাদের চারপাশে যা কিছু দেখছি সবই পদার্থ। সেই পদার্থের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্যটা অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব ভৌত বৈশিষ্ট্য। ভৌত বৈশিষ্ট্যর মধ্যে আবার তিনটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে কি কঠিন, তরল, গ্যাসীয়। তো সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি কঠিনের বৈশিষ্ট্য সম্পর্কে, ঠিক আছে। তো কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার এবং দৃঢ়তা আছে। দৃঢ়তা, এই যে টপিকটা, এটা কিন্তু আমরা কালকে ডিসকাস করেছি, ঠিক আছে। দৃঢ়তা কি, ইলাস্টিসিটি, এটা ইংরেজি ইলাস্টিসিটি বা ওই যে স্থিতিস্থাপকতা, ওটা দেখেছি, হ্যাঁ। তো এর অণুসমূহ পরস্পরের অতি সন্নিকটে অবস্থান করে। সন্নিকটে মানে কাছাকাছি। অণুসমূহ, অণুর ব্যাপারটা এটা দেখো একটু আলাদাভাবে কালারে মার্ক করা আছে। এটার কারণ হচ্ছে যে অণুর ব্যাপারে একটু জ্ঞান দিতে চাই। অণু হলো পদার্থের গঠনকারী কণা। যে কোনো যে পদার্থ রয়েছে সেই পদার্থটাকে যদি ছোট করা যায় ইনফিনিটি টাইম। ইনফিনিটি মানে যতটা তুমি ভাবতে পারছো তার থেকেও বেশি, ঠিক আছে, সেটা হচ্ছে ইনফিনিটি। তুমি যদি ভাবো একের গায়ে 1 কোটিটা শূন্য, এত বড় একটা সংখ্যা, তা ইনফিনিটির সংখ্যা মানে কি ওর থেকেও বেশি। আবার তুমি যত বড় তুমি ভাবতে পারো 100,000 কোটি বা ওর থেকেও বড় সংখ্যা হচ্ছে, তুমি যতটা ভাবতে পারছো তার থেকেও বেশি হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। তো ওই যে
অণু হচ্ছে যদি কোনো একটা পদার্থকে ইনফিনিটি টাইম মানে অনেক যত ছোট করা সম্ভব তত ছোটই করলাম, তাহলে কিন্তু আমরা কি অণু পাবো। আবার অণুকে যদি ভাঙা হয় তাহলে পরমাণু পাবো। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে পদার্থ কী নিয়ে গঠিত, তাহলে কিন্তু উত্তরটা হবে অণু বা পরমাণু গঠিত। তো তাহলে এই যে এখানে বলেছি অণুসমূহ, অণুসমূহ মানে কি পদার্থের গঠনকারী কণাগুলো পরস্পরের অতি সন্নিকটে অবস্থান করে। মানে এই যে পাথরের এখানে কঠিন পদার্থের যে উদাহরণটা সেটা আমরা পড়বো কি পাথর। তো পাথরের যে জিনিসগুলো দিয়ে গঠিত মানে পাথরের যে অণুগুলো বা পাথরের যে পরমাণুগুলো সেগুলো কি খুব কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি যে অবস্থান করে সেটার কারণটা কি, এদের আন্তঃআণবিক দূরত্ব খুবই কম হয় এবং এর কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে। এটার কারণটা হচ্ছে কি বলতো, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি মানে যে দুটো যে অণু রয়েছে এই দুটো অণু তাদের কাছাকাছি মানে ওদের নিজেদেরকে খুব মানে খুব জোরে টেনে রাখে একে অপরের কাছে, ঠিক আছে। আর তার জন্য কি হয় বলতো, তার জন্য কঠিন পদার্থের সৃষ্টি হয়। যদি সে একটু দূরে দূরে অবস্থান করে তাহলে সেটা হবে তরল, আর যদি সেটা অনেক দূরে অবস্থান করে তাহলে সেটা হবে কি গ্যাসীয়, ঠিক আছে। তাহলে কি পড়লাম আমরা, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার এবং দৃঢ়তা রয়েছে, ঠিক আছে। কঠিন যে পদার্থ, যে কোনো কঠিন পদার্থ তুমি এক্সাম্পল নিয়ে নাও, এই যে এখানে দেখো এক্সাম্পল দিয়েছি পাথরের, এখানে এক্সাম্পল দেওয়া আছে লোহার। তো এগুলোর কি বলতো নির্দিষ্ট আকার রয়েছে, এর কিন্তু আকারটা আমি বলতে পারছি না যে কীরকম আকার, কিন্তু এর একটা নির্দিষ্ট আকার রয়েছে, ঠিক আছে। এটা আমরা একটু পরে যদি এটা আমি আমার বাড়িতে রাখি তাও এরকমই দেখাবে, আবার যদি এটা আমি দেখি আমার স্কুলে রাখি তাও একই রকম দেখাবে, আবার এটা আমি যদি রাস্তায় ফেলে রাখি তাও এইরকমই দেখাবে, ঠিক আছে। কিন্তু এটা আলাদা রকম দেখাবে না, এটা এরকমই দেখাবে। আবার লোহাটাকে যদি আমি স্কুলে বাড়ি বা যে কোনো জায়গায় রাখি তাহলে কিন্তু এরকমই দেখাবে, এর কিন্তু আকারটা চেঞ্জ হবে না, ঠিক আছে। ও হয়তো সময়ের সাথে ক্ষয় পেয়ে চেঞ্জ হতে পারে, কিন্তু এমনিতে যদি রাখা হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। কেন চেঞ্জ হয় না, কারণ এদের মধ্যে যে গঠনকারী কণা অণুগুলো, সেই অণুগুলো খুব আকর্ষণ শক্তি, তাদের মধ্যে আকর্ষণ শক্তি খুবই বেশি, খুব বেশি আকর্ষণ শক্তি হওয়ার কারণে তারা কি বলতো অনেক কাছাকাছি অবস্থান করে। তাদের আন্তঃআণবিক দূরত্ব মানে দুটো অণুর মধ্যে, একটা অণু রয়েছে ধরে নাও এই এটা যদি জুম করা হয় তা দেখতে পাবে একটা অণু এইখানে রয়েছে, একটা অণু এইখানে রয়েছে, এই দুটোর খুব কাছাকাছি অবস্থান রয়েছে, একের সাথে একে ঘেঁষে ঘেঁষে রয়েছে, এরকমও তুমি বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কঠিন পদার্থ। এরপর আমরা কি জানবো, তরল পদার্থ, ঠিক আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, ঠিক আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। আমরা দেখবে তরল পদার্থের একটা এক্সাম্পল নিয়ে নিই, সেটা হচ্ছে কি পানি বা জল। জলকে যদি আমরা বোতলের মধ্যে রাখি তাহলে দেখো সেই জলটা বোতলের মতো শেপ হয়ে যায়, ঠিক আছে। জলটাকে যদি আমি ব্যাগের মধ্যে রাখবো তাহলে ব্যাগের মতো শেপ হয়ে যাবে, বাটিতে রাখলে বাটির মতন শেপ হয়ে যাবে, গ্লাসে রাখলে গ্লাসের মতো শেপ হয়ে যাবে। তো আমি যে পাত্রে বা যে পাত্রে গ্লাসে বা যে কোনো পাত্রে যদি আমি পানি বা যে কোনো তরল পদার্থকে রাখি তাহলে কিন্তু সেই পাত্রের আকার ধারণ করে, তাহলে এই কিন্তু এর একটা নির্দিষ্ট আয়তন রয়েছে যে, ঠিক আছে। এই কারণে যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, এই কারণে এদের যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। তরল পদার্থের অণুসমূহ পরস্পরের কাছাকাছি থাকে, তবে তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের মতো অত প্রবল নয়। উদাহরণ পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল প্রভৃতি। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হচ্ছিল বলতো, কণাগুলো খুব কাছাকাছি ছিল কারণ তাদের মধ্যে আকর্ষণ বলটা না প্রচুর ছিল, ঠিক আছে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়েছিল বলতো, তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণটা একটু কমে গেল, তার জন্য তাদের কণাগুলো একটু দূরে দূরে সরে গেল। এই কারণে তাদের যে একটা ডিফিনাইট শেপ হয়, একটা দৃঢ়তা হয়, সেটা কিন্তু তরলের মধ্যে আর খুঁজে পাওয়া গেল না। এর জন্যেই কিন্তু তরলের শুধুমাত্র আয়তন রয়েছে কিন্তু কোনো প্রকার আকার নেই, ঠিক আছে। এরপর কি গ্যাসীয় পদার্থের সম্পর্কে আমরা জানবো। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একেবারে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বা আন্তঃআণবিক দূরত্বটা সেটা অনেক বেশি হয়, এরা এলোমেলোভাবে থাকে, ঠিক আছে। তাহলে এটা পড়ে নিই আগে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার নেই। এই যে বললাম না যে তাদের মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে, তাদের যে গঠনকারী কণা অণুগুলো বা পরমাণুগুলো সেগুলো কাছাকাছি থাকেই না। তাহলে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো কিন্তু কি বলতো খুব দূরে দূরে অবস্থান করে, তাদের মধ্যে আকর্ষণ বল একেবারে কাজ করে না বললেই চলে, ঠিক আছে। তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, তার জন্য তো তারা দূরে দূরে রয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার নেই। গ্যাসীয় পদার্থের অণুসমূহের আন্তঃআণবিক দূরত্ব পদার্থের তিন অবস্থার মধ্যে সবচেয়ে বেশি। কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থার মধ্যে দুটো অণুর মধ্যে যে দূরত্ব, সব যদি ধরে না কঠিন পদার্থের দুটো অণুর মধ্যে দূরত্ব ধরা হয়, তরল পদার্থের দুটো অণুর মধ্যে দূরত্ব ধরা হয়, আর যদি
গ্যাসীয় পদার্থের মধ্যে দুটো অণুর মধ্যে দূরত্ব ধরা হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি দূরত্ব হবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাই অন্তরাণবিক বা আন্তরাণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম, মানে তাদের যে দুটো অণুর মধ্যে আকর্ষণ সবচেয়ে কম বা নেই বললেই চলে, ঠিক আছে। ফলে তারা প্রায় সম্পূর্ণভাবে মুক্তভাবে চলাচল করে, মানে এইখানে যে গ্যাসগুলো রয়েছে না, সেটা কিন্তু একটা ডিফিনাইট শেপ নেই, তারা কিন্তু এক জায়গায় স্থির নয়। সে দেখবে কোনো সময় এইখানে চলে যাচ্ছে, ওইখানে চলে যাচ্ছে, এইখানে চলে যাচ্ছে, এইভাবে কিন্তু সে ছোটাফেরা করছে, ঠিক আছে। তো এরকমই কিছু গ্যাসের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, ঠিক আছে। অক্সিজেন আমাদের খুব গুরুত্বপূর্ণ গ্যাস, আমাদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তো আমরা জানি সবাই, ঠিক আছে। এরপর আমাদের একটা শক্তির কথা জানতে হবে, সেটা হচ্ছে কি তাপ। তাপ হচ্ছে এমন একটা শক্তি না, এই যে আমরা পদার্থের তিনটা ভৌত স্টেট পড়লাম, ভৌত অবস্থা পড়লাম, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই যে তিনটা স্টেট পড়লাম, এই তিনটা স্টেটকেই আমরা কিন্তু তাপ যে শক্তিটা সেটা প্রয়োগ করে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। যদি আমরা কঠিনের মধ্যে তাপ দিই তাহলে সেটা তরলে পরিণত হয়ে যায়, এবং তরলের মধ্যে তাপ দিলে গ্যাসীয় পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এবং ধরে নাও আমরা গ্যাসের মধ্যে তাপ সরিয়ে নিলাম, মানে গ্যাসের যে তাপটা ছিল সেটাকে ঠান্ডা করা হলো, গ্যাসের যে উষ্ণতায় গ্যাস ছিল সেটাকে ঠান্ডা করা হলো, তাহলে কিন্তু সেই গ্যাস জিনিস আর গ্যাস থাকবে না, সেটা কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। আবার তরলের থেকেও যদি আবার তাপ কমিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিসে পরিণত হয়ে যাবে, কঠিনে পরিণত হবে। আবার একই ঘটনাটা চেঞ্জ হবে আবার প্রেসার দিয়েও, যদি আমরা প্রেসার বাড়িয়ে দিই তাহলে কিন্তু গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়ে যাবে, আবার তরল পদার্থ কঠিনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আমরা সব ক্লাস 10-এ আবার বিভিন্ন গ্যাসীয় ফর্মুলা সম্পর্কে আমরা নলেজ গেইন করব সেখানে। তো সেইখানে আবার ডিটেলসে আমরা এইসব টপিক নিয়ে আলোচনা করব। তো এরপরের টপিকটা দেখছি, এটা কি কঠিন পদার্থ। যে ধরে নাও আমি একটা কঠিন পদার্থ রয়েছে, সে কঠিনে আমি তাপ দিয়ে গেলাম, সেটাকে উষ্ণতা দিয়ে গেলাম, এবং সেটা কি উষ্ণতা হতে 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 একটু মিস্টেক হয়ে গেছে। এইখানে হতো কি বলতো, এইখানে যদি কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় তাহলে সেটাকে বলা হয় কি গলনাঙ্ক, ঠিক আছে। গলনাঙ্ক এখানে হবে, এই প্যাডে লেখা যাবে না, তো এটা তোমরা একটু নোট করে নেবে, একটু মিস্টেক হয়ে গেছে, সরি এর জন্য। তো যদি কোনো কঠিন পদার্থের মধ্যে তাপ দেওয়া হয় তাহলে সেই কঠিন পদার্থ তাপের কারণে কি হয় বলতো, তরলে পরিণত হবে। এই যে কঠিন পদার্থের তাপ দিতেই থাকলাম দিয়ে যে মুহূর্তে এই কঠিন পদার্থটা তরলে পরিণত হয়ে যাবে, সেই মুহূর্তে যে তাপমাত্রাটা লাগবে, মানে কঠিন পদার্থ তরলে পরিণত হতে গেলে যে তাপমাত্রাটা লাগবে সেটা হচ্ছে কি গলনাঙ্ক, ঠিক আছে, সেই পদার্থের গলনাঙ্ক। এবং কোনো যদি তরল পদার্থ রয়েছে, সেই তরল পদার্থটাকে আমি ধরো তাপ বাড়িয়ে গেলাম, তরল পদার্থকে তাপ দিয়েই গেলাম, তাহলে কিন্তু যে মুহূর্তে তরল পদার্থে তাপ বেড়ে গ্যাসে পরিণত হয়ে যাবে, সেই মুহূর্তে যে তাপমাত্রাটা লাগবে, মানে তরল পদার্থ গ্যাসে পরিণত হওয়ার জন্য যে তাপমাত্রাটা লাগবে, সেই তাপমাত্রাটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক, ঠিক আছে। এটা একটু মিস্টেক হয়ে গেছিলো, এখানে আমি স্ফুটনাঙ্ক লিখে দিয়েছিলাম, এখানে আমি লিখে দিয়েছিলাম গলনাঙ্ক, কিন্তু এটা উল্টো হবে, এটা হবে কি গলনাঙ্ক। কঠিন পদার্থ তরল হওয়ার জন্য যে উষ্ণতাটার প্রয়োজন সেটা হচ্ছে গলনাঙ্ক, এবং তরল পদার্থ মানে সেই ঘটনাটা হচ্ছে গলনাঙ্ক, এবং গলনাঙ্কের জন্য যে উষ্ণতাটা প্রয়োজন সেটা হচ্ছে গলনাঙ্কের উষ্ণতা, ঠিক আছে। আর তরল পদার্থ থেকে গ্যাসে পরিণত হওয়াটা, সেটা ঘটনাটা বলা হচ্ছে কি স্ফুটনাঙ্ক, ঠিক আছে। এরপর এটার উল্টো জিনিসটাই হয়, কোনো ধরনের গ্যাস রয়েছে, সেই গ্যাসটাকে আমরা যদি তাপ কমিয়ে দিই, মানে গ্যাসের মধ্যে যদি তাপ কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই গ্যাসটা তরলে পরিণত হবে, সেই জিনিসটাকে বলা হবে ঘনীভবন, ঠিক আছে। এবং যদি সেই তরলটা কঠিনে পরিণত হয়ে যায় তাপ কমাতে, এই যে একবার আমি আলোচনা করলাম যে কঠিন কোনো পদার্থ রয়েছে, সেই কঠিন পদার্থকে আমি তাপ বাড়িয়ে গেলাম, এই যে কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থ যখন তরলে পরিণত হবে সেটা হচ্ছে কি গলনাঙ্ক। কঠিন পদার্থ গলে তরলে পরিণত হবে না, তাহলে এটা হচ্ছে গলনাঙ্ক, ঠিক আছে। আর তরল পদার্থ তরল পদার্থ ফুটে গিয়ে স্ফুটনাঙ্ক হয়ে গ্যাসীয় পদার্থে পরিণত হবে, তাহলে এটা হবে স্ফুটনাঙ্ক। এবং এই যে গ্যাসীয় পদার্থ সেটা সাধারণত বেশি উষ্ণতায় সমস্ত পদার্থ গ্যাসে থাকে। আবার কিছু এমন কিছু গ্যাস রয়েছে, যেমন ধরো অক্সিজেন, ঠিক আছে, হাইড্রোজেন, এইসব গ্যাস স্বাভাবিক তাপমাত্রা, আমাদের প্রকৃতির যে স্বাভাবিক তাপমাত্রা সেইখানেও কিন্তু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। কারণ তাদের তরল যে হওয়ার যে উষ্ণতা সেটা খুব কম হয়, মানে অনেক কমে, তারা কিন্তু অনেক কম উষ্ণতায় তারা কিন্তু তরলে পরিণত হয়, অনেক কম উষ্ণতা তারা কঠিনে পরিণত হয়। তার জন্য আমাদের এখন যে উষ্ণতাটা রয়েছে সেই উষ্ণতায় তাদেরকে আমরা গ্যাসীয় অবস্থায় পাচ্ছি। সেই গ্যাসীয় অবস্থার বস্তুগুলোকে যদি আমরা কি করা হয়, একটু তাপ কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা তরলে পরিণত হয়ে যাবে, এবং এই ঘটনাটাকে বলা হবে ঘনীভবন। এবং যদি কোনো তরল পদার্থর উপর তাপ কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা কঠিনে পরিণত হবে, সেই জিনিসটাকে বলা হবে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেই উষ্ণতাটা যে উষ্ণতায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে।
এরকমই একটা উদাহরণ হচ্ছে কি বরফ। এখন ব্যাপারটা আরও খুব ভালোভাবে ক্লিয়ার হবে। বরফের মধ্যে যদি তাপ দেওয়া হয় বা আমাদের মানে দেখি বরফ আমরা স্বাভাবিকভাবে পাই না, হয় আমাদের পাহাড়ের চূড়ায় বা আন্টার্কটিকা যে সকল জায়গায় উষ্ণতা খুবই কম। উষ্ণতা খুবই কম বলতে কি 0 ডিগ্রি বা তারও নিচে। তো সেই 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি বরফ খুঁজে পাই। এবং যদি এই উষ্ণতাকে একটু বাড়ানো হয় তাহলে কিন্তু আমরা জল পাবো। এবং তারপরে জলের প্রতি যদি আবার উষ্ণতা বাড়া হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় জলের উষ্ণতা, তাহলে কিন্তু জলকে আর জল হিসাবে পাবো না, আমরা পাবো জলীয় বাষ্প হিসাবে। তাহলে যে বরফটা ছিল জলের কঠিন ফর্ম, আর জলের যে তরল ফর্ম সেটা হচ্ছে কি জল, এবং জলের যে গ্যাসীয় ফর্ম সেটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এই ক্ষেত্রে কি করা হচ্ছে, যদি আমরা বরফকে তাপ দিয়ে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় যদি তার থেকেও বেশি যদি করা হয় বরফের তাপমাত্রা, তাহলে কিন্তু সেটা আর বরফ রইবে না, সেটা হয়ে যাবে তরল। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার বেশি তাপ আনলেই তারা কিন্তু সেই বরফটা কি হয়, জলে পরিণত হয়ে যায়। তাহলে এই যে এই ঘটনাটাকে কি বলা হবে, এই ঘটনাটা বরফ গলে জলে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে এই ঘটনাটাকে বলা হবে গলনাঙ্ক। এবং তার থেকেও যদি আবার উষ্ণতা বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে কিন্তু জল কিসে পরিণত হয়ে যাবে, জলীয় বাষ্প। এবং এই ঘটনাটাকে কি বলা হবে, স্ফুটনাঙ্ক। এবং যদি এর উল্টো প্রসেস করা হয়, বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে সেগুলোকে যদি কালেক্ট করে আমরা যদি তাদের উষ্ণতা কমিয়ে দিই, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। এই যে এই ঘটনাটাকে কি বলা হয়ে যাবে, এই ঘটনাটাকে বলা হবে ঘনীভবন। এবং এই যে জলটাকে যদি আমরা উষ্ণতা কমিয়ে দিই, মানে যদি জলটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে আমরা কি দেখি যে জলটা বরফে পরিণত হয়েছে। মানে জলের যে ফ্রিজিং পয়েন্ট, জলকে ফ্রিজ করা হয়েছে, ফ্রিজিং পয়েন্ট যে রয়েছে, মানে ফ্রিজিংয়ের যে উষ্ণতাটা সেটা সে জল গেইন করে এবং সে কঠিনে পরিণত হয়ে যায়। আন্তরাণবিক আকর্ষণ বলটা কঠিনের ক্ষেত্রে বেড়ে যায়, তরলের ক্ষেত্রে কমে যায়, এবং মানে খুব বেশি কমে যায় অন্তরাণবিক আকর্ষণ বল। তার জন্য যে কণার মধ্যে দূরত্ব সেগুলো কিন্তু খুব বেশি বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বেসিক্যালি আমরা যে সকল জিনিসগুলো পড়লাম সেগুলো একটু ভেঙে ভেঙে লেখা রয়েছে। তো প্রথম কি রয়েছে, যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার, আয়তন রয়েছে। কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। খুব কাছাকাছি অবস্থান করার জন্য তাদের মধ্যে, যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বল বেশি, তার জন্য তারা খুব কাছাকাছি অবস্থান করে, এবং তার জন্য তাদের নির্দিষ্ট ভর রয়েছে, নির্দিষ্ট আকার রয়েছে, এবং নির্দিষ্ট আয়তনও রয়েছে। ঠিক আছে, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং সুদৃঢ় বিন্যাসে সজ্জিত থাকে। ঠিক আছে, এই যে দেখো, এই যে পেনটা কি সুন্দরভাবে, এখানে যে কণাগুলো সব সুদৃঢ়ভাবে সজ্জিত রয়েছে। তার জন্য আমরা যদি এটাকে যদি ব্যাগের মধ্যেও রাখি তাও কিন্তু এরকমই শেপ থাকবে, যদি আমরা দেখি এটা রাস্তায় রাখি তাও কিন্তু একই রকম শেপ থাকবে। কিন্তু আমরা যদি কোনো তরল পদার্থকে এভাবে রাখি, কোনো গ্লাসের মধ্যে রাখি, তাহলে কিন্তু তরল পদার্থের আকার গ্লাসের মতো ধারণ করবে। যদি আমরা জাগের মধ্যে রাখি তাহলে জগের মতো তরল পদার্থের আকার ধারণ করবে। কিন্তু এই পেনটাকে আমরা যদি মগের মধ্যেও রাখি তাও একই রকম শেপ থাকবে, গ্লাসের মধ্যে রাখলেও একই রকম শেপ থাকবে। ঠিক আছে, তাহলে কোনো প্রকার শেপ চেঞ্জ হবে না। তার জন্য এটা বলেছে যে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং সুদৃঢ় বিন্যাসে সজ্জিত থাকে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, যাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল, যেটা আমরা বললাম একটু আগে। তাদের গঠনকারী কণাগুলো সেটা হচ্ছে কি অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল, যেটার জন্য কঠিন পদার্থের শেপগুলো থাকে। ঠিক আছে, কঠিন পদার্থের অণুগুলো এদের গড় অবস্থান ঘিরে স্পন্দিত হয়। তারা কিন্তু বেশি দূরে ছোটাছুটি করতে পারে না, তারা কিন্তু স্পন্দিত হয়, তার বেশি কিছু হয় না। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী বল প্রবল, মানে কঠিন পদার্থের যে অণুগুলো রয়েছে তাদের মধ্যে যে বলটা, মানে আকর্ষণ বলটা, সেটা কিন্তু খুব বেশি। চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের অণুগুলো সংকুচিত হয় না। ঠিক আছে, অণু, পরমাণু, আয়ন এগুলোই কোনোটাই সংকুচিত হয় না, তাদের নিজের মতো অবস্থায় রয়ে যায়। তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের যে আয়তনটা, সেটা মানে কঠিন পদার্থের যে কণাগুলো সেটা একটু দূরে 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 বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হচ্ছে, তাপ একটা শক্তি, যেহেতু শক্তি প্রয়োগ করা আছে, সেই শক্তি প্রয়োগ করার জন্য কি হয় বলতো, কঠিন পদার্থের যে অণুগুলো রয়েছে, কঠিন পদার্থের যে গঠনকারী কণাগুলো রয়েছে, সেগুলো কি হয়, নিজেদের থেকে একটু দূরে যেতে শুরু করে, এবং তারপরেই তো সেটা তরলে পরিণত হয়। যখন তাদের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বলটা অনেক পরিমাণে কমে যায়, তখন কিন্তু তারা কি করে, তরলে পরিণত হয়ে যায়। তাই যতক্ষণ কঠিন পদার্থ হিসাবে থাকবে, ততক্ষণ কিন্তু তাদের আয়তন খুব কম পরিমাণেই পরিবর্তন হয়।
ঠিক আছে। কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিবর্তন না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এরকম কিছু পদার্থ রয়েছে। যেমন ধরো ন্যাপথলিন, ন্যাপথলিন দেখবে বাড়িতে আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি। তো এই যে ন্যাপথলিন যে পদার্থ রয়েছে, ন্যাপথলিনটা কিন্তু কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হয় না। ন্যাপথলিনের তরল খুঁজে পাবে না তুমি। ন্যাপথলিন কি হয়, ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা কি পড়বো, তরল পদার্থের বৈশিষ্ট্য, যেগুলো সবগুলো আলোচনা করেছি তা আবার পড়ে দিচ্ছি। নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, আমরা পড়েছি। নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থের অণুগুলো গড় দূরত্ব কঠিন পদার্থের চেয়ে কিছুটা বেশি, সবগুলো আমরা জেনেছি আগে। ঠিক আছে, মধ্যবর্তী আকর্ষণ বল দুর্বল জেনেছি। অণুগুলো মুক্তভাবে তরল পদার্থের সর্বত্র ঘুরে বেড়াতে পারে। ঠিক আছে, বোতলের মধ্যে ধরে নাও জল রয়েছে, সে জলটাকে যদি ঝাঁকানো হয় তাহলে কি হয়, উপরের অণুগুলো নিচে চলে যায়, নিচের অণুগুলো উপরে চলে যায়, আমরা দেখি। তার জন্য বলেছে কি, অণুগুলো মুক্তভাবে তরল পদার্থের সর্বত্র ঘুরে বেড়াতে পারে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। জেনেছি আমরা যে অন্তরাণবিক আকর্ষণ বলটা অনেক কম, আন্তরাণবিক আকর্ষণ বলটা কম হওয়ার কারণে তারা কিন্তু নির্দিষ্ট আকার নেই, এবং তার জন্য তারা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন হ্রাস পায়, এটা আমরা জেনেছি। তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, এবং আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের থেকে বেশি হয়, মানে কঠিনের থেকে অনেক বেশি পরিমাণে আয়তন পরিবর্তন হয় তাপ প্রয়োগের ফলে তরলের ক্ষেত্রে। তরল পদার্থ দিয়ে তৈরি হয় অনবরত কম্পনশীল অণুর মাধ্যমে। আমরা আগের যে স্লাইডটি দেখলাম যে কঠিন পদার্থ কিন্তু বেশি পরিমাণে কম্পিত হয় না, তারা কিন্তু দৃঢ়ভাবে একইভাবে থাকে, দৃঢ়ভাবে কণাগুলো থাকে পরপর পরপর। তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো একটু বেশিই কম্পিত হয়। আবার পরে দেখবো যে তারা স্টেবলভাবে থাকেই না গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। যেহেতু তরল তার মাঝামাঝি অবস্থায়, তাহলে সমস্ত যে বৈশিষ্ট্যগুলো পড়বো না, সবগুলো পার্থক্যটা হবে তাদের দুজনের মাঝামাঝি অবস্থা, সমস্ত কিছুর মাঝামাঝি অবস্থা। ঠিক আছে, তরল পদার্থ তৈরি হয় অনবরত কম্পনশীল অণুর মাধ্যমে, এতে অণুগুলো আন্তরাণবিক বন্ধনের মাধ্যমে পরস্পরের কাছাকাছি থাকে। ঠিক আছে, কাছাকাছি থাকে। অধিকাংশ তরলে সংকুচিত হতে চায় না। ঠিক আছে, তবে কিছু কিছু তরল সংকুচিত হয়। তরল প্রবাহিত হতে পারে, একে প্রবাহী পদার্থ বা ফ্লুইড বলে। তো এটা আমরা জানি সবাই যে তরল মানে জল প্রবাহিত হয় বলে নদী সৃষ্টি হয়। আবার যে কোনো জল যদি আমি এখানে ফেলে দিই তাহলে দূরে সেই যেদিকে নিচু জায়গা, যেখানে চাপের কম চাপ পড়ছে তরলের, সেই জায়গায় কিন্তু প্রবাহিত হয়ে চলে যাবে তরল। ঠিক আছে, এটা আমরা জানি সবাই। এরপর আর কি জানবো আমরা, এরপর আমরা জানবো গ্যাসীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য দিয়ে এই লেকচারটা শেষ হবে। তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই। এটা আমরা সব আলোচনা করেছি কেন নেই, কারণ তাদের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল খুবই কম। তার জন্য গ্যাসীয় পদার্থের যে কণাগুলো রয়েছে তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুবই কম, তার জন্য কি নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই। কোনো পাত্রে রাখলে সে পাত্রের পুরো আয়তন দখল করে নেয়। ঠিক আছে, মানে যদি ধর আর কোনো খালি জায়গা থাকলে সেখানেও ঢুকে গিয়ে গ্যাস সেখানে কি হয়, নিজের পুরো আয়তন দখল করে নেয়, মানে ছড়াছড়িভাবে থাকতে পারে। গ্যাসীয় পদার্থের অণুগুলোর আকৃতির তুলনায় এদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি। ঠিক আছে, গ্যাসীয় পদার্থের অণুগুলো আকৃতির তুলনায় এদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি। মানে যদি এর আকৃতিটা এই যে এইটা হয়, এই যে ডটটা দেখতে পাচ্ছ, সার্কেলটা দেখতে পাচ্ছ, এটা যদি এর আকৃতি হয়, তাদের মধ্যে দূরত্ব দেখবে এত দূরে রয়েছে একটা। মানে তাদের মধ্যে দেখো এইটার আকৃতিটা এই ছোট, কিন্তু তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি। এই জিনিসটা এখানে বলতে চাইছে যে গ্যাসীয় পদার্থের অণুগুলো আকৃতির তুলনায়, মানে যে পদার্থটা দিয়ে তৈরি গ্যাসীয় পদার্থ তার যে আকৃতি, তার যে সাইজ, সেটার তুলনায় তাদের মধ্যে যে ডিস্টেন্স, দুটা অণুর মধ্যে যে ডিস্টেন্স, সেটা অনেক বেশি হয়। ঠিক আছে, কারণ তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে না, তার জন্য তারা দূরে দূরে অবস্থান করে। এদের আন্তরাণবিক আকর্ষণ বল খুব দুর্বল বা নগণ্য বা থাকেই না। ঠিক আছে, এই পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাস থাকে না, যে কীভাবে সাজানো থাকবে এরকম কিছু থাকবে না। ঠিক আছে, অণুগুলো ইতস্তত বিক্ষিপ্ত গতিতে থাকে, মানে যেদিকে ছোটাবেড়া করতে পারে, মানে ছোটাদৌড়া করতে থাকে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় চুপচাপ থাকে না, যেমনভাবে কঠিন পদার্থের অণুগুলো থাকে ঠিক সেরকমভাবে। সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। ঠিক আছে, যেটা বেলুনে আমরা দেখতে পাই যে ওইখানে চাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। তারপরে যখন অনেক বাতাস একসাথে ভরে দিই বেলুনের মধ্যে, তখন সেই বেলুনটা ফেটে যায়। মানে তারা অনেক বেশি পরিমাণে চাপ দেয় এবং তারা কি চায়, বাইরে ছোটাদৌড়া করতে চায়, তারা ওই বেলুনের মধ্যে আর থাকতে চায় না। ওই বেলুনটা গোটা বায়ুমণ্ডলের মধ্যে তারপরে বেলুনের হাওয়াগুলো ছড়িয়ে যেতে চায়। ঠিক আছে, তারপরে তারপরে বলা আছে তাপ প্রয়োগ করলে আয়তন অনেক বেড়ে যায়, অণুগুলো অধিক দূরত্বে অবস্থান করে, অণুগুলো পরস্পরের সাথে এবং ধারক পাত্রের দেওয়ালের স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের সময় ছাড়া অণুগুলোর মধ্যবর্তী বল নগণ্য। ঠিক আছে, মানে যদি কোনো পাত্রে রাখা হয় তারা কিন্তু পাত্রের দেওয়ালে অনেক বেশি জোরে ধাক্কা দেয়, কারণ তারা ছোটাদৌড়ি করে, তাহলে তারা কি হবে, তাদের মধ্যে ধাক্কা হবেই। ঠিক আছে, বায়ু পদার্থকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়।
মানে গ্যাসীয় পদার্থ, বায়বীয় মানে গ্যাসীয় পদার্থকে যদি ঠান্ডা করা হয় তাহলে সেটা তরলে পরিণত হবে, এবং ছোট পাত্রে আয়তন অনেক কম কিন্তু বড় পাত্রে আয়তন অনেক বেশি হয়। ঠিক আছে, তো এরপর আর দুটো টপিক, দুটো বৈশিষ্ট্য। উচ্চতাপীয় দশায় কঠিন ও তরল পদার্থ বায়বীয় পদার্থ পরিণত হয়, মানে যদি কোনো তাপ যদি বাড়ানো হয় কোনো একটা পদার্থের মধ্যে তাহলে সেটা কি হবে, বেশি তাপে কোনো কঠিন ও তরল পদার্থ যে কোনো পদার্থই কিন্তু গ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, মুক্ত পরিবেশে বায়বীয় পদার্থের কণাগুলো বন্ধনহীনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, উদাহরণ অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, বাতাস। তো এই যে পদার্থগুলো আলোচনা করলাম এই সমস্ত পদার্থ কিন্তু কি মুক্ত পরিবেশে, যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বল খুবই কম থাকে তার জন্য তারা কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে পদার্থকে এই যে চারটা দেখিয়েছি, এই চারটা আমি খাতায় লিখেছি, তো এটা আমি পিপিটি বানাতে পারছিলাম না তার জন্য এখানে লিখেছি আমি। তো এখানে আমি প্রথমে লিখেছি কি পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, ভৌত পদার্থ। ভৌত পদার্থের যে তিনটা ভাগ, কঠিন, তরল, গ্যাস, এই তিনটা ভাগ আমরা খুব ভালোভাবে পড়ে নিয়েছি। এরপর আমরা রাসায়নিক পদার্থ মানে পদার্থর কিছু রাসায়নিক বৈশিষ্ট্য অনুসারে ভাগ করব। সেখানে কিন্তু আমরা কি কি পাবো, সেই পদার্থের দুটো ভাগ পাবো, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্রণ। বিশুদ্ধর মধ্যে আমরা দুটো ভাগ লক্ষ্য করবো, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিকের মধ্যে আমরা তিনটা ভাগ লক্ষ্য করবো, ধাতু, অধাতু, ধাতুকল্প। যৌগিকের মধ্যে আবার দুটো ভাগ দেখতে পাবো, জৈবিক, অজৈবিক। ঠিক আছে, বা ইংরেজিতে বললে অর্গানিক, ইনঅর্গানিক। আর মিশ্রণের মধ্যে আমরা দুটো ধরন দেখতে পাবো, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো এই যে পুরো পার্টটা রাসায়নিক যে শ্রেণীবিভাগটা, এটা আমরা কিন্তু পরের দিন ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকের মতো এই ক্লাসটা, থ্যাংক ইউ। তো আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে সেই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা সেটা জানাবে, এবং তুমি বলবে যদি তোমার ভালো লাগে, যদি সমস্ত জিনিস বুঝতে পেরে যাও তাও কিন্তু একবার কমেন্ট করে জানাবে যে খুব সুন্দর, বা কিছু ভালো ভালো পজিটিভ কমেন্ট করবে, যাতে আমি উৎসাহিত হই এরকম ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।